সে ভেবে পেল না কার সঙ্গে কথা বলছে। কে এসে জানলায় দাঁড়ালো, কে বলল যাবে? কোথায় যাবে? হিরণের কাছে? হিরণ আর দুটো বেশি কথা চিঠিতে লিখলে কি ক্ষতি ছিল? লাবণ্যার কিশোরী নেই, সেও না। হিরণ তো টের পেয়েছিল সব। হিরণ কেন লাবণ্যর কথা কিছুই লিখল না? গোপন এক অন্তরালে নানা বর্ণের ছবি। এবং হিরণ কি লাবণ্যকে এখনো হিংসা করে? লাবণ্যরা কোথায় আছে? সোনামাসি, মেসোমশাই? সে শহরটা চেনে। হিরণ সেখানে কি করে, কিংবা তার পর? কারো কোনো খবর দিল না। হিরণ কি একা? লাবণ্য কি একা? দাঙ্গা দেশভাগের পর কি কোথায় ছিটকে পড়ল? এত আত্মীয় পরিজন, সবার খোঁজ রাখাও কঠিন। তবু সে আত্মীয় স্বজনের বাড়ি গেল। সোনামাসির খোঁজ করত। সোনামাসি তার মার খুড়তুতো বোন। দাদুরা 51। সে ছিল মামার বাড়িতে একজন আগন্তুকের মতো। মেজমামি তো মাকে বলেই দিয়েছিল, আমার এক ছেলে, বায়নার অন্ত নেই। আদরচন্দ্রের ত্রুটি হলে যেন কথা না হয়। মা বলেছিল, ইন্দ্র কোনো বায়না করবে না, না পারলে দুটো পান্তা দিও, তাই খেয়ে স্কুলে যাবে। সে বারান্দায় দাঁড়িয়ে, একটা টিনের বাক্স তার। ছোট দাদু নিজে গিয়ে ইন্দ্রকে নিয়ে এসেছিলেন। কান্নাকাটি করলে ছোট দাদু বলেছিলেন, পদ্ম, তুইও চল, কতদিন যাস না, কদিন থেকে আসবি, ছেলে মানুষ, বাড়ির জন্য মন তো কেমন করবি। মা তার সঙ্গে এসেছিল। বাবা তার শরিকি মামলার নিঃশেষ, কিছুটা উদাসীন, ঈশ্বর বিশ্বাসী এবং ভাগ্য নির্ভর। তার পড়াশোনা বন্ধ করে দিতেই মা তার ছোট কাকাকে একটি পত্র দিয়েছিলেন। পত্রে মা কি লিখেছিল সে জানে না। হঠাৎ ইন্দ্র চিঠিটা আবার খুঁজল। সে চুপচাপ বসেছিল। কেন যে মনে হলো হিরণ আমার লিখেছে, আমার বিপদ লিখেছে। না, আমাদের বিপদ। আমাদের বিপদ লিখলে লাবণ্যকে যেন কাছাকাছি পাওয়া যাবে। আমার বিপদ লিখলে তাও পাওয়া যাবে না। কোথায় চিঠিটা রাখলো? ফ্যানের হাওয়ায় কোথায় উড়ে গেল চিঠিটা? সে দেখল না, পাশেই পড়ে আছে। সে চিঠিটা খুঁটিয়ে পড়ল। আমার বিপদ, কিংবা আমাদের বিপদ না লিখে লিখেছে খুব বিপদ। কার? হিরণের না লাবণ্য, কিংবা হিরণের অন্য কোনো নিখোঁজ জনের? সে কিছুটা হতাশ হলো। আসলে সে কি হিরণের কাছে এখনো একজন আগন্তুক? কিংবা যেমন সেই শৈশব থেকে তার এই জীবনে উঠে আসার মধ্যেও একজন আগন্তুক ঘোরাফেরা করে? কেউ তার নিজের নয়, মনে হয় মাও না। সবাই যেন তাকে এই নির্বদ্ধ শহরে একা ফেলে সরে গেছে। লাবণ্য চলে যাবার পর কদিন চুপচাপ গিয়ে স্টিমার ঘাটে বসে থাকত। ঝাউ গাছের ছায়া কিংবা নদীর ওপারে দিগন্ত প্রসারিত মাঠ, কোথাও দ্বীপের মতন কোন টাঙ্গার মানুষের ঘর বাড়ি তার চোখে পড়ত। লাবণ্যরা চলে যাবার পর এত অর্থহীন সবকিছু। যেখানে গেছে নদী চড়ার কালীবাড়ির জঙ্গলে, কাছারি বাড়ির মাঠে সর্বত্র মনে হতো লাবণ্য কোনো গাছের আড়াল থেকে কু করে উঠবে। সে কেবল ভাবত লাবণ্য তার শিকড় আলগা করে দিয়ে চলে গেল। সে জোর পেত না, কিছু ভালো লাগতো না। স্কুলের শেষ পরীক্ষার সময় দেশভাগ, আবার এক অশনি সংকেত। দেশবাড়ি ফেলে মানুষজনের মিছিল শুরু হয়ে গেল। এদেশে এসে বাবা তবু থিতু হয়ে বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন গাছ লাগালে শিকড় আলগা থাকে না। তিনি ঘর বাড়ি বানালেন, গাছ লাগালেন। গাছের পরিচর্যা, গৃহদেবতার পূজা অর্চায় এবং সন্তানদের বড় হয়ে ওঠার ভিতর শিকড় চালিয়ে দিতে পেরেছিলেন। বাড়িতে সে তখন একজন আগন্তুক। সে থাকলে হয়, না থাকলেও হয়।